পরিষ্কারভাবে 4 পয়েন্ট ব্যবধান নিয়ে বার্সেলোনা টেবিল টপে, অর্থাৎ সেকেন্ড যে আছে তার সাথে পয়েন্ট ব্যবধান 4। আজকে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে। হেতাফের এগেইনস্টে ম্যাচটা ছিল 1-0 উইন হয়েছে। একমাত্র গোল রবার্ট লেভানডস্কি তার কাছ থেকেই আসছে। এখানে কিপারেরই একটু ভুল ছিল, তবে স্কোর আসছে, এইটা একমাত্র স্কোর ছিল। ওভারঅল লামিন ইয়ামাল খুবই ভালো খেলছে এবং সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। একদম পুরো মিনিটসই সে খেলছে। অনেকগুলা সাব করানো হয়েছে, কিন্তু লামিন ইয়ামাল তাকে সাব করানো হয় নাই। সে সম্পূর্ণ ম্যাচই খেলার সুযোগ পাইছে। ইনাকি পেনার যে খুব বেশি পরীক্ষা দিতে হয়েছে বা বড় ধরনের কোনো ধরনের টেস্টের সম্মুখীন হতে হয়েছে এরকম কোনো কিছু দেখা যায়নি। শুরুতে একটা শ্যুট ছিল, ওইটা আটকে দিছে, আর শেষের দিকে ভালো একটা চান্স ছিল হেতাফের জন্য, কিন্তু তারা গোলে কনভার্ট করতে পারেনি। এইটা যদি গোলে কনভার্ট করতে মানে এইটা যদি একটু ঠিকঠাক কিক হইতে পারতো, তাহলে ওইটা ডেঞ্জারাস একটা কিক হওয়ার সম্ভাবনা ছিল। ওইখানে প্লেয়ার্স শুধু একটাই ছিল, ডিফেন্ডার একটাই ছিল, তাও ওইটা সাইডে ছিল। আম, আর হেতাফের একটা প্লেয়ার ছিল, ওইটা যদি কিক করতে পারতো, ভালো একটা ক্রস ছিল, ঠিকমতো কি করতে পারে নাই। ওইটা ইনাকি পেনার জন্য অনেক বেশি একটা পরীক্ষার সৃষ্টি করতো, কিন্তু যেহেতু কি হয় নাই, সেহেতু এই ম্যাচে আর তাকে কোনো ধরনের পরীক্ষাই দিতে হয়নি। তবে সামনে যেহেতু সে ম্যাচ খেলার হয়তো সুযোগ থাকবে, যেহেতু ইতিমধ্যে বার্সেলোনা একটা গোলকিপার সাইন করাইছে, তো ও যদি চলে আসে তাহলে তো তার ম্যাচ খেলার মানে ম্যাচ খেলার তার শুরু হয়ে যেতে পারে। তো আগামী ম্যাচে হয়তো ইনাকি পেনাকে আবার দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তবে দেখা যাক সেটা। আর বার্সেলোনা বলতে গেলে আজকের ম্যাচে মিডফিল্ডকে আমার কোনোভাবেই স্টেবল মনে হয়নি। রেজাল্ট আসছে ঠিক আছে, ফাইটিংও হয়েছে মাঝখানে, কিন্তু কোনোভাবে স্টেবল মনে হইতেছে না। এই জায়গায় যদি স্টেবিলিটিটা না আসে, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে গিয়ে ভুগতে হবে, যেই বুগাটা গত ম্যাচে হয়েছিল মুনাকোর এগেনস্টে। তো ওই রকম যদি খাইতে ধরা খাওয়ার কোনো ধরনের উপক্রম দেখা দেয়, তাহলে এই অবস্থায় দায়ী থাকবে। এখান থেকে অনেক বেশি মানে উপরের দিকে উঠার কিংবা এই জায়গাটা বদল করার পরিকল্পনা আরও জোরালোভাবে নিয়ে আসার দরকার। আর যেই প্লেয়ারগুলা মাঝখানে অনেক বেশি প্রয়োজন, যেমন ফ্রাঙ্কি ডি ইয়ং, পাবলো গোবি, এই দুইটা প্লেয়ারই মাঠের বাইরে আছে ইনজুরির কারণে। এদের ফিরে আসা দরকার অন্তত চ্যাম্পিয়ন্স লিগের জন্য। এরা যখন দলের সাথে এসে অ্যাড হবে, তখন মাঝখানে স্টাবিলিটিটা কিছুটা না, অনেকটাই, যতটুকু এক্সপেকটেশন আছে ততটুকুই আসার সম্ভাবনা দেখতেছি। পেদ্রিকে আজকে স্টার্ট করানো হয় নাই, শেষের দিকে তাকে নামানো হয়েছিল। শেষের দিকে বলতে মোটামুটি একটা সময় থাকতে, তো সে এসে কিছু সময় খেলছিল। আমি ভাবছিলাম যে সে হয়তো স্টার্ট করবে, কিন্তু তাকে স্টার্টিংয়ে দেওয়া হয় নাই। তবে মার্ক কাসাদো প্লেয়ারটা ঠিক আছে, সে যথেষ্ট পরিমাণ তার সব দিকেই মনোযোগ রেখে খেলার চেষ্টা করে। অবশ্য মিডফিল্ডারের এটাই অনেক বড় একটা গুণ, এটা হয়েই থাকে। তো এই প্লেয়ারটা সামনে হয়তো আরও বেশি মিনিট খেলার সুযোগ পাবে, যেহেতু সে ইতিমধ্যে অনেক পজিটিভিটিটা দেখাইতেছে। আর ফ্র্যাঙ্কি ডিয়ং আর পাবলো গোবি এরা যদি ফিরে আসে, তখন হয়তো দেখা যাবে যে এদের দুইজনের সাথে পেদ্রিকে দেয়া হইতে পারে। তখন এই তিনজন স্টার্ট করারও সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। এরিক গার্সিয়াকেও মিডে ব্যবহার করা হইতেছে যথেষ্ট পরিমাণ। আহ, তার কাছ থেকে যতটুকু তাকে মিনিট দিয়ে যতটুকু পরিমাণ প্রত্যাশা করা হইতেছে, ততটুকু পরিমাণ পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। তবে এরিক গার্সিয়া কিছু ক্ষেত্রে আজকের ম্যাচে অনেকটাই দেখা গেছে যে সে ভুল করতেছে। তো এইটা কেটে ওঠা দরকার বলে মনে করতেছি। আর সেন্টার ব্যাকে ইনিগো মার্তিনেজ আর কুবার্সি দুইজন মোটামুটি লিগের হিসাব অনুযায়ী ঠিকঠাকই আছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে যেই হাল ছিল ওইটা তো ওদেরকে বারবারই ব্যাট করছিল অপোনেন্ট। তো ওইটা হইতেছে একটা বিষয়। তো সামনে যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আছে, এই দুইজন কিভাবে
থাকে, লিগের মতো করে থাকতে পারে কিনা সেটাই হবে গিয়ে মুখ্য বিষয় আর কি। লিগে ইতিমধ্যে 7টা ম্যাচ খেলছে, 7টার মধ্যে 7টাই উইন হয়েছে, পূর্ণ পয়েন্ট নিয়েই টেবিল টপে আছে। তো লিগে অবশ্য ভালো অবস্থা, খুবই ভালো। আর এখন এইটা তো ক্লিন শিট ছিল। ইনাকি পেনা অবশ্য একটা তার এই দিকটা মানে তার তার দিক থেকে বিবেচনা কিংবা বার্সেলোনার দিক থেকেও বিবেচনায় এটা তো অবশ্যই ভালো যে ক্লিন শিট আসছে। এটা হইতেছে লিগের দ্বিতীয়বারের মতো ক্লিন শিট। এই নিয়ে 2টা ক্লিন শিট রাখছে, আগে একটা ছিল এখন একটা। তো সামনে হয়তো ক্লিন শিট আসারও সম্ভাবনা থাকতে পারে, যদি গোলকিপার সলিড থাকতে পারে, ডিফেন্স সলিড থাকতে পারে। আজকে তো শেষের দিকে এসে 12টা বেজে গেছিলো একটুর জন্য, ওইটা যদি ঠিকঠাক মতো কিক করতে পারতো তাহলে তো ওইটা যে ডেঞ্জারাস কিক হওয়ার সম্ভাবনা ছিল। তো এত কাছে থেকেও ঠিকঠাক মতো কিক করতে পারেনি ও। আসলে এই প্লেয়ারটা মানে বুঝে উঠতেই পারেনি যে তার কাছে হয়তো এইভাবে বলটা চলে আসতে পারে। তো এইটা হইতেছে তার মানে এটা দেখেই মনে হয়েছে যে সে একটু মানে আনরেডি অবস্থায় ছিল। সে যদি প্রপার অবস্থায় থাকতো কিংবা একদম 100% কনসেন্ট্রেশন নিয়ে থাকতে পারতো তাহলে এই বলটা উইন করার এবং ঠিকঠাক মতো কিক করার পসিবিলিটিসটা আরও অনেক বেশি বেড়ে যেত বলেই মনে করতেছি। রাফিনহা তো ফ্রি কিক নিল কয়েকটা, ভালোই ফ্রি কিক ছিল মোটামুটি। একটা ফ্রি কিক খুবই সুন্দরই হয়েছে, ভালোই ছিল ওইটা। একদম কিপারের হাতে যদি মানে ডান পাশে কিপার যেই দিকে ডাইভ করছে ওইটা তো ডান পাশ ছিল কিপারের, ওইটা একদম হাতে চলে গেছিলো ফ্রি কিকটা। তো একটু যদি সামনে মানে বাম্পস হওয়ার সম্ভাবনা থাকতো কিংবা সামনে বলটা মানে কিপারের একদম সামনে গিয়ে বলটা পড়তো, মানে ল্যান্ড টাচ করতো, মাঠে টাচ করতো, তাহলে হয়তো এই বলটা আরও ডেঞ্জারাস হওয়ার সম্ভাবনা থাকতো। সরাসরি যেহেতু হাতে চলে আসছে এই জন্য কিপার এত বেশি আর তার সমস্যা হয়নি, শুধু হাতটা বাড়াইছে আর হাতে লেগে ওটা বেরিয়ে গেছে। তো রাফিনহাও যথেষ্ট পরিমাণ, সে তো আজকে ক্যাপ্টেনও ছিল, যথেষ্ট পরিমাণ হার্ডওয়ার্কিং ছিল। এইটা অবশ্য তার একটা বড় বৈশিষ্ট্য যে সে অনেক বেশি মানে কাজ করে মাঠের মধ্যে কিংবা অনেক বেশি পরিশ্রম করে, এইটা একটা ভালো দিক তার। তো ফেরান তুরেসকে নিয়ে যদি বলি, সে তো কিছু মিনিট খেলার সুযোগ পাইছিল, বেঞ্চ থেকে আসছে, কিন্তু সে যেইভাবে খেলছে, যেই সময়গুলো পাইছে একদম স্লো ছিল বলেই মনে হয়েছে। তার আরও স্পিডি হওয়া দরকার, সে আরও প্রপারলি আরও বেশি কনসেন্ট্রেশন নিয়ে আরও বেশি অ্যাটেনশন নিয়ে যত কিছু দরকার সব কিছু নিয়েই তার খেলা দরকার যদি সে আরও বেশি মিনিট পাইতে চায়। তো সে ফেরান তুরেজের মতো প্লেয়ার, সে বেঞ্চে বসে আছে, সেটা সে কীভাবে নিতেছে এটা একটা বিষয়। আর আমার কাছে মনে হয় যে সে বার্সেলোনার প্রতি অনেক বেশি লয়াল। তার এই লয়ালিটিটা দেখাতে গিয়ে সে অন্য কোথাও যাইতেছে না, এখানেই পড়ে আছে। আর এখানে পড়ে থাকতে গিয়ে তার মিনিট কম আসতেছে। মিনিট মানে সময় কম পাওয়ার পেছনে তারও তো কারণ আছে। সে যতগুলো সময় পাইতেছে ততগুলাকে সে কীভাবে ব্যবহার করতেছে, সে তো আমার কাছে মনে হইতেছে না যে সে খুবই প্রপারলি ব্যবহার করতে পারতেছে। তো এটাই হইতেছে তার একটা কারণ, তাকে মানে আরও বেশি মিনিট মানে তার আরও বেশি মিনিট না পাওয়ার পেছনে। আনসু ফাতিকে আজকে দেওয়া হয়নি। তো সে আনসু ফাতি তো ফিট আছে, ইঞ্জুরি থেকে ফিট ছিল, সে তো এখন ফিট আছে, কিন্তু তাকে আজকে দেওয়া হয়নি। পরবর্তী ম্যাচে হয়তো তাকে কিছু সময় দেখা যেতে পারে। এই প্লেয়ারটাও তো যথেষ্ট পরিমাণ মানে ভালো করার কিংবা তার অবস্থানটা ঠিকঠাক মতো ধরে রেখে পজিশন অনুযায়ী খেলার তার সক্ষমতা আছে, সেটা তো আমরা আগেও দেখছিলাম। তো আনসু ফাতিকে হয়তো পরবর্তীতে প্রেফার করা যাইতে পারে। তো পরিশেষে বলতে চাই যে আজকের ম্যাচটা তো হেতাফের এগেনস্টে অ্যাওয়ে ম্যাচ ছিল। তো অ্যাওয়ে ম্যাচে 3 পয়েন্টস বের করে নেওয়াটা তো একটু কঠিন বিষয়। কঠিন বলতে মোটামুটি বলা যায় যে অনেকই কঠিন। পরিবেশ পরিস্থিতি সব কিছুর সাথে মুহূর্তের মধ্যে খাপ খাইয়ে নেওয়াটা তো এত সহজ না। তবুও খাপ খাইয়ে নিয়ে পয়েন্ট বের করে নিতে হয়, যেটা আজকে বার্সেলোনা করছে। অবশ্য লিগে এগুলা হইতেছে, লিগে অ্যাওয়ে ম্যাচ হোম ম্যাচ দুটাই বার্সেলোনা ইতিমধ্যে সমান করে ফেলছে। মানে মানে এই সিজনে তো পয়েন্ট এমনিতেই বের হয়ে আসতেছে, কিন্তু একটা ম্যাচ খেললো চ্যাম্পিয়ন্স লিগে, যেইটা বার্সেলোনার জন্য কোনোভাবেই মানে ভালো ছিল না। আগামী ম্যাচ নিয়ে অবশ্যই ভাবতে হবে, তবে লিগের হিসাব অনুযায়ী
তো 7টা ম্যাচ খেলছে এবং 7টা থেকে যতগুলা পয়েন্ট আছে সবগুলাই নিয়ে টেবিল টপে আছে বার্সেলোনা।